আচ্ছা, আসসালামু আলাইকুম। তাহলে আমাদের আজকের ক্লাস হচ্ছে নগ্নবীজি আবৃত্তিবিধির ৩য় নম্বর ক্লাস, তাই তো? আজকে আবৃত্তিবিধি উদ্ভিদের এখান থেকে শুরু। তাহলে দেখো, আবৃত্তিবিধি উদ্ভিদ তো আগে আমরা জেনেছি, তাই না? যে সমস্ত বীজের বাইরে আবরণ থাকে তারাই হলো আবৃত্তিবিধি উদ্ভিদ। এটাকে আমরা গুপ্তবিধিও বলি, যেহেতু গুপ্ত মানে কি? লুকিয়ে থাকা। বীজটা লুকায় থাকে, দেখা যায় না। আম, জাম, কাঁঠাল এর বীজগুলো দেখা যায় না, এই জন্য এটাকে গুপ্তবিধিও বলা হয় বা আবৃত্তিবিধি উদ্ভিদ বলা হয়। এখানে একটা এমসিকিউ আছে, সেটা হলো মনে রাখবো যে ডাক্তার আর্থার কুইনকুইস্ট সকল আবৃত্তিবিধি উদ্ভিদকে ৩৮০টি গোত্রে অন্তর্ভুক্ত করেছেন। এর মধ্যে দ্বিবীজপত্রী উদ্ভিদের গোত্র হলো ৩১৫, একবীজপত্রী উদ্ভিদের গোত্র হলো ৬৫। এটা অ্যাডমিশনে কিন্তু আসছে, হ্যাঁ, বেশ কয়েকবার। অনেক আবৃত্তিবিধি উদ্ভিদের ৪র্থ নম্বর ৩য় নম্বর লাইনে দেখো, এটুকু শুধু। এবার হলো আবৃত্তিবিধি উদ্ভিদের গোত্র পরিচিতি লেখা আছে। আবৃত্তিবিধি উদ্ভিদের গোত্র পরিচিতি দেখো, পারছো সবাই? আচ্ছা, তাহলে এবার একটু দেখো। আচ্ছা, নাজবুল কি অসুস্থ নাকি? ওর মা অসুস্থ। আচ্ছা, তাহলে এবার দেখো স্বভাব বা শুরু। তাহলে এদের স্বভাবটা কেমন? স্বভাব বলতে তো এরকম না যে এরা সিগারেট খায় কিনা, এরকম তো না, তাই না? তাহলে এদের স্বভাব যেমন হলো, আবৃত্তিবিধি উদ্ভিদ হতে পারে বিরুৎ বা হার। তো মনে রাখতে হবে যে হার, এই হারপের মনে রাখবা সময় তো হয়ে গেছে না? আচ্ছা, তো হার তাহলে হচ্ছে হার্ব জাতীয় উদ্ভিদ। পরীক্ষায় সাধারণত ইংরেজিতে অ্যাডমিশনে আসতে দেখা যায় যে নিম্নের কোনটি হার্ব বা নিম্নের কোনটি হার্ব নয়, এরকম। বাংলাটা মনে রাখবো, বিরুৎ বলা হয়। তো হার্ব মনে রাখবা যে এখানে একটা এইচ আছে, মানে হ মানে হাবাগোবা। হাবাগোবা মানে নরম সরম। তুমি সামনে বসো, কারণ গরম লাগছে সবারই। তো তাহলে এটা হ্যাঁ, সেটাই তো, এত রোদে এত গরমে তুমি সামনে বসো। সবারই গরম আছে, তুমি এখানে বসো, কারণ এটা উপরে দিক করা আছে তো। মানে অপশন একটু বেশি চিকন হওয়ার কারণে মনে হয় না স্যার, আমরা এসে থেকে আর ওই রুমে ঠান্ডা মানে কম। এখন গরমকালে যদি বলো যে এসি বন্ধ করতে, তাহলে তো এসি খুলে ফেলা দরকার। এসি রাখে লাভ কি? আচ্ছা, তাহলে এটা মনে রাখার জন্য বলছি যে হাতে হ আছে, মানে হাবাগোবা। হাবাগোবা নরম সরম বলে না অনেকে, তার মানে এই গাছের কাণ্ডগুলো হবে নরম সরম। হাবাগোবা নরম সরম মানে যে, যেমন আমরা জানি যে কচুর গাছ, কচুর হলো ডাল কি নরম টরম হয়, তাই না? অনেকে ইয়ার্কি করে বলে না, কচু গাছের সাথে আত্মহত্যা করে, তাই না? করা যাবে। তো তাহলে যত এরকম নরম সরম আছে, যেমন হচ্ছে যে তোমার ফুলকপি, বাঁধাকপি, এগুলো কিন্তু নরম সরম, মানে যেগুলা ডাল হলো কলা গাছের নরম। তাহলে এই যে নরম জাতীয় যেগুলা, হ্যাঁ, এই নরম জাতীয় গুলা হচ্ছে হার্ব। তাহলে এখানে উদাহরণ মনে রাখবো যে, যেমন ধরো এখানে ধান, গম তো হলো কি নরম হয় না? ওই ধানের কাছে তো তুমি দাঁড়াতে পারবে না, বা ওখানে হাত দিলে নিচের দিকে নেমে আসবে। তাহলে বই যেগুলো উদাহরণ আছে সেগুলো মনে রাখলেই হবে, এর বাইরে দরকার নেই। ধান, গম, সেদ্রন, দুর্ভাঘাস, এগুলো হচ্ছে, হ্যাঁ, দুর্ভাঘাস হলো বড় বড় ঘাসগুলো, কিছু বড় সাইজের ঘাস যেগুলো, এগুলো দুর্ভাঘাস বলে। এরপরে দেখো, প্রথমে আসলে সার্ফ হওয়া উচিত ছিল, তারপর আন্ডার সার্ফ হওয়া লাগতো। প্রথমে উপকূল্প বলছে, প্রথমে সার্ফ দেখো। তো এইখানে দেখো, সার্ফ লেখার সময় আমরা তালিবর্ষ দিয়ে লিখছি সার্ফ। তালিবর্ষ থেকে শক্ত হয়, তাই না? তালিবর্ষ থেকে শক্ত হয়, নাম শুনে বুঝবো যে এটা যেহেতু তালিবর্ষ, তার মানে কি শক্ত। তালিবর্ষ দিয়ে শক্ত হয় না, তাহলে শক্ত, এটা মনে রাখবো। তাহলে সার্ফ হলো ডালগুলো কি হবে? শক্ত হবে। যেগুলো শক্ত, যেমন হলো তোমার ধরো আমরা যে জবা ফুলের গাছ তো চিনি, তাই না? তারপরে লেবুর গাছ চিনি, এগুলো কিন্তু দেখো শক্ত হয়, ডাল তো শক্ত।
আরেকটা বৈশিষ্ট্য হলো সার্ভের যে শুধু শক্তই হবে না, ঝোপঝাড় যুক্ত হবে। ঝোপঝাড় মানে আশপাশটা প্রচুর শাখা প্রশাখা যুক্ত হবে। এখন বড় সাইজের যে তোমার সার্ভ জাতীয় হবে তারা বড়, যেমন ধরো রঙ্গন, তারপরে হলো জবা, এটা বড় সাইজের, হ্যাঁ, লেবু এরা মোটামুটি বড়। আবার ছোটও আছে, যেমন কাঁচামরিচ, এরা ছোট সাইজ কিন্তু কাষ্ঠল হয়, তাই না? কালকাসুন্দা কাষ্ঠল হয়, এটা একটা ফুলের গাছ, তো কাষ্ঠল হয় কিন্তু ঝোপঝাড়। তাহলে ছোট আর বড় আছে, তো এই জন্য যারা বড় তারা সার, আর যারা একটু ছোট তারা হলো আন্ডার সার বা উপগুল্ম। ঠিক আছে, তাহলে গুল্ম হলো শক্ত জাতীয় ঝোপঝাড় জাতীয় গাছকে বলা হয় গুল্ম বা সার। তাহলে এখানে উদাহরণ দেওয়া আছে সরাসরি উপগুল্মের ক্ষেত্রে কালকাসুন্দা, দাঁত মর্দন। তবে কালকাসুন্দা একটা ফুলের গাছ, এইটুক সাইজ হয়, মোটামুটি এরকম সাইজ হয়। সেটার মধ্যে আবার এতগুলা আন্ডার সার্ভ, হ্যাঁ আন্ডার সার্ভ তো ছোট। কাঁচামরিচও এর মধ্যে পড়ে, কাঁচামরিচও আন্ডার সার্ভের মধ্যে পড়ে, কাঁচামরিচ গাছ আন্ডার সার্ভের মধ্যে পড়ে। দাঁত মর্দনও ছোট হয়, এরকম সাইজের হয়। দাঁত মর্দন কেন? দাঁত মাজা হয় ওইটা দিয়ে, শক্ত তো, গ্রামগঞ্জে এখনো অনেকে মাজে আর কি। হ্যাঁ, দাঁত মর্দন মানে কি? দাঁত মাজা হয় ওইটা দিয়ে, ওই ডাল দিয়ে দাঁত মাজে। হ্যাঁ না, ওই রোগ না, এটা এটা ওই রোগ না। হ্যাঁ, ধান গাছ কিসের মধ্যে পড়বে? ধান হলো ওই যে নরম হার্বের মধ্যে পড়ে, যেহেতু ধান নরম, ডালটা নরম, তাহলে এটা হলো নরমের মধ্যে পড়বে, মানে হার্বের মধ্যে পড়বে না। কিন্তু ওই তলা দিয়ে মানে একটু ভিন্ন করছে আর কি, ইচ্ছা করে। আচ্ছা, তারপরে দেখো যে রঙ্গন, জবা, গোলাপ, এরা একটু বড় সাইজ না, এরা হলো ছাদ, এরা একটু বড় সাইজের ঝোপঝাড় যুক্ত গাছ। আর কি কাষ্ঠল মানে শক্ত, কাষ্ঠল শক্ত, এরা একটু বড় সাইজের। আর আন্ডারস্টাফ হলো ছোট সাইজের। একই জিনিস, দুটাই ঝোপঝাড়, দুটাই ঝোপঝাড়, কিন্তু একটা হচ্ছে যে বড় সাইজের ঝোপঝাড়, তবে 10 ফিটের থেকে কম মানে লম্বা হবে, 10 ফিটের থেকে কম লম্বা হবে, এটা হলো ছাদ। আর যারা ট্রি বলি আমরা, গাছ বলি যে গাছ, সেগুলো 10 ফিটের উপরে হয়, সাধারণত 10 ফিটের উপরে, যেমন আম, জাম, কাঁঠাল সব। হ্যাঁ, এখন যে নতুন নতুন আম গাছ বেরিয়েছে না, ওরাও হলো ট্রির মধ্যেই পড়বে, কারণ ওদের আসল যেটা সেটাই। এখন অনেকে তো অনেক ছোট খাটো মানুষ হয়, এখন সাধারণটাই তো আমরা ধরি, হ্যাঁ ঠিক না? তাহলে ট্রি তো জানো, এটা বুঝতে পারছো। তাহলে এগুলো উদাহরণ মনে রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা, গুল্মের আরেকটা উদাহরণ আছে, এটা মাঝেদার বই আছে, এটা একটু লিখে নাও, তাহলে হয়ে গেল। সার্ভের উদাহরণের মধ্যে দেখো রঙ্গন, জবা, গোলাপ, আর হচ্ছে বাসক। বাসক হচ্ছে কাশির ওষুধ, শ্বাসকষ্টের হ্যাঁ হ্যাঁ শ্বাসকষ্টের বাসক, বাসক বাসক বাসক। আচ্ছা, এবার দেখো পরাশ্রয়ী উদ্ভিদ, যে উদ্ভিদ অন্য উদ্ভিদ, এগুলো কিন্তু মানে সংজ্ঞাটা লাগবে না, খালি উদাহরণ লাগবে। শুধু কি লাগবে? উদাহরণ। তাকে বলে এটা লাগবে না, খালি উদাহরণ। হ্যাঁ, যেমন পরাশ্রয়ী উদ্ভিদ, উদাহরণ এখানে দেয়া নাই, অন্য বই দেয়া আছে, শৈবাল ছত্রাক, লিখে ফেলো। পরাশ্রয়ীর উদাহরণ শৈবাল ছত্রাক, মানে আরো তো অনেক আছে। শৈবাল পরাশ্রয়ী হবে কেন? ওটা নিতে পারবে। ও সরি ঠিক আছে। অনেক সময় ওই যে থাকে না, লাইট এনে যাবো। আচ্ছা, অন্যের উপর আশ্রয় নাই, কারণ শৈবাল আশ্রয় নাই, ছত্রাকে আশ্রয় নাই। এখানে মৃতজীবী যেটা আছে, ওর মধ্যে ছত্রাককে দিয়ে দিলে তো হয়ে যায়। তাহলে মৃতজীবী, হ্যাঁ ওটা হবে দুটাই। আচ্ছা, মৃতজীবীর মধ্যেও তোমার হচ্ছে ছত্রাক হয়, তবে মিউকার আর পেনিসিলিয়াম, মানে বই যেগুলো উদাহরণ আছে অন্য বই, ওটা একটু লিখে নেওয়া ভালো। মৃতজীবী, হ্যাঁ দেখো মিউকার আর পেনিসিলিয়াম, মিউকার আর পেনিসিলিয়াম তোমাদের মৃতজীবী। ও আচ্ছা, মৃতজীবী মিউকার, মৃতজীবী, হ্যাঁ মিউকার, মিউকার আর পেনিসিলিয়াম, পেনিসিলিয়াম, হ্যাঁ ছত্রাক, মিউকার ছত্রাকের মধ্যে পড়ে, পেনিসিলিয়াম ছত্রাকের মধ্যে পড়ে। বইয়ের উদাহরণগুলাই মনে রাখতে হবে আর কি। হ্যাঁ, কারণ বইয়ের উদাহরণ তো পরীক্ষা দিবে। তারপরে দেখো পরজীবী, যে উদ্ভিদ অন্য সবুজ উদ্ভিদের খাদ্য শোষণ করে বেঁচে থাকে, যেমন ক্যাসকিউটা, ক্যাসকিউটা এরকম বানান। আচ্ছা, এটা কি স্বর্ণলতা নাকি? স্বর্ণলতা
সরলতা না, এটা হলো ক্লোরোফিল বিহীন এক ধরনের উদ্ভিদ। এটা হলো ক্যাসকিউটা মানে ক্লোরোফিল বিহীন উদ্ভিদ, অন্যের উপরে ইয়ে করে। হ্যাঁ পরোপযোগী, কিন্তু ওর তো ও নিজের খাবার নিজে তৈরি করতে পারে, এরা পারে না। অন্য উদ্ভিদ থেকে নিজে আর কি খাবারগুলো নিয়ে নেয়। এটা কি? এটা ক্যাসকিউটা। ক্যাসকিউটা বুঝলাম, এটা কোন শ্রেণীর? ও এরা হলো ক্যাসকিউটা হলো উদ্ভিদের মধ্যেই পড়ে, কিন্তু এরা হচ্ছে ক্লোরোফিল বিহীন উদ্ভিদ, এদের ক্লোরোফিল নাই। হ্যাঁ এটা। আচ্ছা তারপরে দেখো এবার হচ্ছে আমরা চলে আসি মূলের মধ্যে প্রধান মূল। প্রধান মূল যে ভ্রূণ মূল যেটা হয়, তাই না, যেটা ভ্রূণ হয়, মনে করো এটা একটা ভ্রূণ। হ্যাঁ তো এই যে ভ্রূণ, এটা ধরো ভ্রূণটা যখন নিচের দিকে এইটুকু ধরো ছোট্ট একটা মূল হয়, এটাকে বলা হয় ভ্রূণ মূল। আর উপরের দিকে আবার একটু কিছু দূর অংশ, এটাকে বলা হয় ভ্রূণ মুকুল। এটাকে বলা হয় ভ্রূণ মুকুল। উপরের দিকে ভ্রূণ মুকুল, নিচের দিকে ভ্রূণ মূল। নিচের দিকে ছোট্ট একটু হয়েছে, এটাকে বলা হয় ভ্রূণ মূল। তো প্রধান মূল হয় কিভাবে বলা হচ্ছে, এই ভ্রূণ মূলটাই বৃদ্ধিপ্রাপ্ত হয়। এটা কি হয়? বৃদ্ধিপ্রাপ্ত হয়, মানে অনেক বড় হয়ে যায়, মোটা সোটা হয়, বড় হয়, বড় হয়ে নিচের দিকে নেমে আসে। তারপরে অসংখ্য শাখা প্রশাখা মূল এর গা দিয়ে তৈরি হতে থাকে। তাহলে ভ্রূণ মূল বৃদ্ধিপ্রাপ্ত হয়ে যে মূল তৈরি হয় সেটা হলো প্রধান মূল। ভ্রূণ মূল বৃদ্ধিপ্রাপ্ত হয়ে যে মূল তৈরি হয় সেটা হলো প্রধান মূল। ওর আশপাশে অসংখ্য শাখা প্রশাখা মূল হয়, এটা হলো প্রধান মূল। কিন্তু আরেকটা আছে দেখো, অস্থানিক মূল। তার মানে কি? ভ্রূণ মূল বৃদ্ধিপ্রাপ্ত হবে না, সেখানে মূলের মতো কিছু হবেও না, সরাসরি এরকম একটা ভ্রূণ, এবং এর গোড়া থেকে অসংখ্য মূল বের হবে। এর গোড়া থেকে অসংখ্য মূল বের হবে। হ্যাঁ স্থানিক হবে না। আসলে এই ধরনের মূল হওয়ার কথা প্রধান মূল থেকেই, এই শাখা প্রশাখা মূলগুলো হওয়ার কথা প্রধান মূল থেকেই, কিন্তু এখানে কোনো প্রধান মূল নাই। এই ভ্রূণের নিচের দিকে যে গোড়াটা, সেই গোড়া থেকে অসংখ্য হ্যাঁ বলো না, ভ্রূণ থেকে তো মূল হতেই হবে। মূল না হলে একটা ভ্রূণের কাজ কি? ভ্রূণের কাজ হচ্ছে যে সেখানে হ্যাঁ গাছ তৈরি করবে। তাহলে গাছ তৈরি করতে গেলে তার তো শিকড় লাগবে, তাই না? শিকড় লাগবে। তাহলে এখন এই শিকড় তৈরির ব্যাপারটা দুই রকমের হয়। একটা হলো প্রথমে ভ্রূণমূল তৈরি হয়, ওই ভ্রূণমূলটা বৃদ্ধিপ্রাপ্ত হয়ে প্রধান মূল হয়। ভ্রূণমূল যখন বৃদ্ধিপ্রাপ্ত হয় তখন কিন্তু শাখা প্রশাখা মূল হয়ে যায়। কিন্তু এই শাখা প্রশাখা মূল হয় কোথা থেকে? ভ্রূণমূল থেকেই হয়। ভ্রূণমূল আরো মোটা হয়, আরো বড় হয়, শাখা প্রশাখা মূল হয়ে যায়। নগ্নবীজির ক্ষেত্রে এটা হয়, নগ্নবীজির ক্ষেত্রে এটা হয় ভ্রূণমূল থেকে। হ্যাঁ হ্যাঁ, নগ্নবীজির ক্ষেত্রে যেটা হয়, ভ্রূণমূল বৃদ্ধিপ্রাপ্ত হবে না, এর গোড়া থেকে এরকম শাখা প্রশাখা মূল বের হবে, এরকম কিছুটা এরকম হয়। আর প্রধান মূল হলো আম জাম কাঁঠাল, যেটা এদের হলো ভ্রূণমূলটা প্রথমে হয়, এই ভ্রূণমূলটা বৃদ্ধিপ্রাপ্ত হয়, তারপর তার আশপাশে শাখা প্রশাখা অসংখ্য মূল আগেরটার মতো। হ্যাঁ আগেরটা। তাহলে এটা হলো অস্থায়ী কেন? যেখান থেকে এটা হওয়ার কথা, কোথায় এই জিনিসগুলো হওয়ার কথা ছিল, এই যে এখান থেকে, এই যে প্রধান যে মূল আছে, সেই প্রধান মূল থেকে এই শাখা প্রশাখা মূল হওয়ার কথা, কিন্তু এটা কি তা হয়েছে? তা হয়নি, তাই এর নাম হলো অস্থানিক। যেখান থেকে হওয়ার কথা সেখানে হলো না, তাই এর নাম অস্থানিক। অস্থানিক মূলকেও কিন্তু গুচ্ছমূলও বলা যায়। হ্যাঁ অস্থানিক মূলকে গুচ্ছমূলও বলা যায়, যদিও এখানে গুচ্ছমূল আবার আলাদা করে দিয়েছে। হ্যাঁ অস্থানিক মূলকেও গুচ্ছমূল বলা যাবে। তাহলে অস্থানিক মূলের উদাহরণ এখানে দেখো, অন্য বইয়ে একটু উদাহরণ দেওয়া আছে। পাথরকুচি। হ্যাঁ বলো। অস্থানিক মূল আর গুচ্ছমূলের মধ্যে পার্থক্য না পার্থক্য নাই, তেমন কোনো পার্থক্য নাই, একই। আলাদা বুঝতে হবে, মানে আলাদা করতে কারণ হলো ধানের গুচ্ছমূলটা অনেক ঘন হয়, এই জন্য একটু আলাদা করে দেখাচ্ছে। কিছু কিছু উদ্ভিদে, যেমন ধরো অস্থানিক মূলে পাথরকুচি, ক্যাসকিউটা, এরকম কিছু উদ্ভিদে অত ঘন হয় না, মানে ঘন কম হয়, কিন্তু ধানে অনেক বেশি গুচ্ছ আকারে হয়, অনেক বেশি, অসংখ্য, এই জন্য ওটাকে গুচ্ছ বলা হচ্ছে। এখন ধরো একটা জিনিস যদি এরকম হয়, গুচ্ছ না হয়ে সরানো ছিটানো হলো, সরানো ছিটানো, তাহলে এটা অস্থানিক। এখন এইটা যদি এরকম অসংখ্য হয়ে যায়, গুচ্ছ আকারে থাকে, তাহলে একটু তো আলাদা করা দরকার, ওই জন্য আলাদা করছে, কিন্তু একই একই ব্যাপার। তাহলে গুচ্ছমূল আর অস্থানিক মূল একই ব্যাপার, খালি ঘন বা অঘন এই পার্থক্য, একটা ঘন হয়ে থাকা আর একটা ঘন হয়ে না থাকা। আচ্ছা, তবে অস্থানিক মূলের উদাহরণ আছে অন্য বইয়ে, সেটা একটু লেখো। পাথরকুচি আর ক্যাসকিউটা। পাথরকুচি আর ক্যাসকিউটা, ওই যে ক্যাসকিউটা আগে যেটা বললাম সেটা, আর পাথরকুচি, এদেরও এরকম অস্থানিক মূল হয়। এখন বইয়ের আরো তো অনেক উদাহরণ আছে, বইয়ে যে কটা আছে এর বাইরে থেকে দিবে না। হ্যাঁ
এই জন্য বাইরের দরকার না, এটা মাজেদা বই আছে, অন্য বই আছে, এই কারণে এটা লিখতে হবে। অ্যাডমিশনে এইগুলো বই থেকে দিতে পারে, এই জন্য। ঠিক আছে, বোর্ড পরীক্ষায় দিবে না, কিন্তু অ্যাডমিশনে দিবে, এই জন্য এটা একটু লিখে নিতে হবে, বাড়াই দেবে। মানে এই 18 মিস করে দিতে হবে। না মানে বলবে 25 এর উনি বলবে তাই কি এটা গ্রেডেরটা হচ্ছে শিখে নিতে হবে। এটা আমি সেট করছি। একটু সেট করে দিয়েছিস একদম তোমাদের তো ইয়ে করতে হচ্ছে না, মানে ঠিক আছে। হ্যাঁ আচ্ছা জীবনটা আমারে দিয়ে রাখেন তো যখন ইচ্ছা হবে করব। হ্যাঁ, আচ্ছা তাহলে এখন দেখো, এবার আমরা চলে আসি, এটা উদাহরণ লিখলাম, গুচ্ছমূলের উদাহরণ ধান এছাড়া একবীজপত্রী উদ্ভিদের মূল, এটাও একটু লেখা রাখা ভালো, অন্য বই আছে যেহেতু। ধান আর হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের মূল। ও এখানে অবশ্যই লেখা আছে, না বইও লেখা আছে, না বই লেখা আছে, দরকার নাই, বই লেখা আছে, দরকার নাই। পরাশ্রয়ী মূল, পরাশ্রয়ী অর্কিডের মূল উদাহরণ এটা। উদ্ভিদের যখন পর্ব থেকে উৎপন্ন অস্থানে মূল হয়, পর্ব থেকে যদি হয়, পর্ব তো আমরা জানি যেখান থেকে পাতা হয় তাকে আমরা আসলে পর্ব বলি। হ্যাঁ, এটা ধরো একটা পর্ব, এটা একটা পর্ব। এখন পর্ব থেকে দেখা যাচ্ছে মূল তৈরি হচ্ছে, পর্ব থেকে মূল তৈরি হচ্ছে, হ্যাঁ এরকম যদি হয় তাহলে সেটা হলো পরাশ্রয়ী। এটা অস্থানিক, কারণ কি যেখান থেকে হওয়ার কথা সেখান থেকে তো হয়নি, তাহলে এটাও একটা অস্থানিক, তাই না? যেখান থেকে হওয়ার কথা সেখানে হয়নি। তোমাদের কিন্তু অস্থানিক মূলের বলতে যায় বোধহয় আমি একটা গল্প বলছিলাম, মনে আছে না? মনে করে তো, আচ্ছা বলেছিলাম যে ওই যে দুই ভাই বোন মিলে একটা মানুষের মাথায় যাদের টাক, তাদের মাথায় চুল গজানোর ওষুধ আবিষ্কার করার চেষ্টা তাহলে কি যে তাহলে হ্যাঁ, তার মানে কি মাথায় যখন না হয়ে পিঠে হলো তখন ওটা অস্থানিক, তাই না? সেই আর কি, ওটা মনে রাখবে, তাহলে মনে থাকবে। এবার আমরা কাণ্ডের মধ্যে আসি। হ্যাঁ, কাণ্ড কারখানা, তাই না? কাণ্ড কারখানার মধ্যে কি কি আছে? ফাঁপা কাণ্ড নিয়ে কথা আছে, উদাহরণটা মনে রাখবো। ফাঁপা কাণ্ড, দেখো ঘাস গোত্রের উদ্ভিদে এরকম হচ্ছে কাণ্ড দেখা যায়, অর্থাৎ হলো তাদের কাণ্ডের ভিতরটা কি ফাঁপা, তাদের কাণ্ডের ভিতরটা ফাঁপা। একবীজপত্রী যত উদ্ভিদ আছে সবারই কিন্তু কাণ্ডের ভিতরটা ফাঁপা হয়। হ্যাঁ, নারিকেল বলো বা তাল বলো, হ্যাঁ এগুলো একবীজপত্রী উদ্ভিদ, তাদের ভিতরটা ফাঁপা হয়। তাহলে বাঁশ যেটা মানে বাঁশ গাছ ভিতরে ফাঁপা না না ওটার মধ্যে পানিতে না, পানি তো থাকে, কারণ ওই তুলার কাজ তো করে, মানে জাইলেম যে পানি তুলার কাজ করে না, ওই তুলার কাজ তো চলেই। হ্যাঁ, ওই কারণে ভিতরে পানি থাকে, কচিটাতে বেশি থাকে আর কি। ওটা খাওয়া পানি তোলার ওটা দেখা যায় না, খাওয়া যায়, কিন্তু অনেক সময় ব্যাকটেরিয়া থাকে, অনেক সময় ব্যাকটেরিয়া থাকে, ক্ষতি হতে পারে। যদিও ব্যাকটেরিয়া আমাদের তো পাকস্থলীতে ইয়ে হয়ে যায়। আগেকার মানুষ যেমন মনে করো পুকুরে বানিয়ে খাইতো, অনেকে ফুটায়ও খাইতো না আগেকার মানুষ, তাই না? যে দেখবা যে আগে যখন টিউবওয়েল মানে এরকম ব্যবস্থাপনা ছিল না, এই জন্য দেখবা যে প্রত্যেকটা শহর, হ্যাঁ বড় বড় শহরগুলোর পাশ দিয়ে কিন্তু আল্লাহ নদী দিয়ে দিচ্ছে। কেন? ওই অঞ্চলের মানুষ যেন পানি খায় বেঁচে থাকতে পারে। এই জন্য আগেকার সময় কি করতো মানুষ, ওই যে ওই নদী দিকেই পানি নিয়ে আসে খাতে। পুকুর তো মানুষ তৈরি করছে, তাই না? তো নদী থেকে পানি নিয়ে আসে, ফুটাতেও না, আগে নদী থেকে পানি আনতে ফুটাতেও না। তখন নদীর পানি তখন তখন ভালো ছিল, তখন তো, এখন তো নদী মনে করো কিন্তু নদীতে যে এটা আগেকার মানুষ কম করতো, এখন তো জনসংখ্যা বেড়ে গেছে, এখন তো বেশি এটা করে, তাই না? দুই কাজই করে নাকি, তাই না? হ্যাঁ, এখন বেশি খারাপ হয়ে গেছে। কিন্তু আগেকার মানুষ না ফুটায় খেতেও কিছুই হতো না, এখন না ফুটায় গেলে সমস্যা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আচ্ছা, তাহলে এই ফাঁপা কাণ্ডের উদাহরণগুলো মনে রাখবো। ঘাস গোত্রের উদ্ভিদ যেমন পয়েসি গোত্রে এরকম ফাঁপা কাণ্ড দেখা যায়, তাই বলছি আর কি। এছাড়া সিপ্রিসি গোত্র মানে উঠা ঘাস যারা আর কি, হ্যাঁ এদের হলো ত্রিকোণ বিশিষ্ট হয়। আর ল্যামিয়াসি গোত্রের উদ্ভিদে 4 কোণ বিশিষ্ট হয়, যেমন বাঁশ 4 কোণ বিশিষ্ট, বুঝতো ভিতরটা ত্রিকোণ বিশিষ্ট অথবা 4 কোণ বিশিষ্ট, মানে ভিতরে ফাঁপা যদি এরকম হয় তাহলে 4 কোণ, আর যদি ভিতরে ফাঁপাটা যদি এরকম হয় তাহলে 3 কোণ বিশিষ্ট। ফাঁপার ধরনটা কেমন এটার উপর ভিত্তি করে, এগুলো এমসিকিউ এর জন্য। বাঁশের তো গোল হয়ে থাকে না, ও গোল না, 4 কোণ আছে থাকে, আমরা ও বাঁশ অতটা খেয়াল করি না, তাই 4 কোণা মানে 4 কোণা বুঝছো না? বুঝতে পারছো তো? হ্যাঁ,
আসলে আমরা তো অত বাঁশ ধরো কাটাকাটি করি না, তাই বুঝছি না, কিন্তু আসলে হচ্ছে যে চার করে থাকে, কাটাকাটি করলে বোঝা যেত। আচ্ছা যাই হোক, এবার রাইজোম দেখো, রাইজোমের উদাহরণ লাগবে। রাইজোম বলতে আসলে ভূমিন্যস্ত কাণ্ড বোঝায়। রাইজোমের বাংলা অর্থই ভূমিন্যস্ত কাণ্ড। যে কাণ্ডগুলো মাটির মধ্যে ডুবে থাকে তাকে আমরা রাইজোম বলি। দেখো আদা, হলুদ, এগুলো কি? হ্যাঁ, দেখো আদা, হলুদ এগুলো কি মাটির মধ্যে ডুবে থাকে না? মাটির মধ্যে থাকে। তাহলে এরা হচ্ছে রাইজোম। তাহলে ভূমিন্যস্ত কাণ্ড, রূপান্তরিত কাণ্ড। কাণ্ড তো আসলে রূপান্তরিত কেন? কারণ আসলে কাণ্ড তো থাকার কথা উপরে, তাই না? মাটির উপরে থাকার কথা, মাটির ভিতরে চলে যাচ্ছে। তাহলে এই জন্য এটা ভূনিম্নস্থ কাণ্ড, রূপান্তরিত কাণ্ড। রূপান্তরিত কাণ্ড কিভাবে বুঝলো যে এটা কাণ্ড বৈজ্ঞানিকরা? কারণ কাণ্ডে যেমন হচ্ছে পর্ব থাকে, ওই আদাতেও পর্ব আছে, আদার মধ্যে ওরকম পর্ব আছে। হ্যাঁ, হলুদেও পর্ব আছে, ওই যে গিট গিট মতো আর কি এরকম আছে। হ্যাঁ, এবং তার সাথে দেখা যায় একটু স্বল্পপত্র থাকে, পাতলা আবরণ মতো থাকে। তো এটা দেখে বুঝলো যে আসলে এটা হলো যে কাণ্ডই, কিন্তু মাটির মধ্যে ডুবে আছে, তাই এর নাম হলো ভূনিম্নস্থ কাণ্ড। উদাহরণ লাগবে জাস্ট। টিউবার, টিউবারের সরল বাংলা অর্থ গোলাকার স্ফীতি। টিউবারের সরল বাংলা অর্থ কি? গোলাকার স্ফীতি। টিউবারের সরল বাংলা গোলাকার স্ফীতি। যেমন আলু, এটা একটা রূপান্তরিত কাণ্ড। কাণ্ডটার প্রান্তটা কি হয়েছে? গোলাকৃতি স্ফীতি অর্জন করছে, আমরা ওটাই খাই। হ্যাঁ, বাসা থেকে কল দিয়েছে। আচ্ছা যাও, জরুরি দরকার। ও আচ্ছা ঠিক আছে, যাও। আমি দেওয়া ছিল 20-এ, আমি 23 করছি। 24-এ দেওয়া ছিল এটা। সত্যি হ্যাঁ, সবাই করেছে বাচ্চা। দেখে নিও পরে। এই প্রতি বছরই দেখি যে গরমকালে এসি নিয়ে ঝামেলা, শীতকালে কোনো ঝামেলা নাই। এটা হবে, এটা হবেই স্যার, সব জায়গাতেই সব জায়গাতে হবে না, ঠান্ডা লাগে, গরম লাগে। আমি আপনার এখানে আসার আগে সুইটার নিয়ে আসবো, আমার তো গরম লাগছে। এই দেখো, ওর লাগতে গরম। এই বান্দা কি পরে আছে, আমি কি পরে আছি একটু দেখেন। 24-এ দিব কি? না, ঠান্ডা লাগছে? আপনার তো ফ্যান নাই ওগুলো। আচ্ছা, আমি তোমাদের সুবিধাই দেখবো সবসময়। সন্দেহজনক। আমার কিছু হলেও তো আমি বলবো না সেটা। যাতে বেশি গরম লাগবে তার পাখা নিয়ে আসবে। পাখার বাতাস খাবে আর ক্লাস শুনবে নাকি? আছে কি বাতা আপনার একটু। আচ্ছা তাহলে টিউবার, হ্যাঁ টিউবার তো বুঝলাম, উদাহরণটা মনে রাখতে হবে। হ্যাঁ, তারপর হলো বাল্ব। বাল্বের উদাহরণ মনে রাখতে হবে। বাল্ব কেন? বাল্বের মতো দেখতে তাই, কিন্তু বাল্বের আসলে চেহারাটা একটু দেখে রাখো, চেহারাটা কেমন। বাল্বের চেহারাটা কিন্তু একটু ভিন্ন রকম। না, ইয়ে এটাও তো একটা রূপান্তরিত কাণ্ড। হ্যাঁ, বাল্বের ব্যাপারটাও কিন্তু একটা রূপান্তরিত কাণ্ড। বাল্বের ক্ষেত্রে পিয়াজি যে ঘটনাটা ঘটে, পিয়াজি একটা রূপান্তরিত কাণ্ড, ছোট্ট রূপান্তরিত কাণ্ড। খেয়াল করো, এর বাইরে এরকম ভাবে পেঁয়াজের যে নরম অংশগুলো আর কি, ওটা কিন্তু আসলে স্বল্পপত্র। হ্যাঁ, পেঁয়াজের যে আমরা খাই যেটা আর কি, আমরা আসলে খাই স্বল্পপত্র খাই। সাত মিষ্টি কুমড়া হয়ে গেছে। মিষ্টি কুমড়া হয়ে যাচ্ছে না? এটা যেহেতু গুচ্ছমূল এক এই মিলে লাগছে। দেখতে। এবারে যে উপরের দিকে তোমার হলো পেঁয়াজের যে কাণ্ড চলে গেল। হ্যাঁ, এটা হলো গোটা আসলে পেঁয়াজের কাহিনী। এখন বাল্ব আসলে মূলত কোনটা জানো? বাল্ব কিন্তু আসলে এইটাই হলো বাল্ব। রূপান্তরিত কাণ্ড হলো ওই লালটা, আর আশপাশে যে নীল কালির যেটা আছে না, ওটা হলো স্বল্পপত্র। আমরা যেটা খাই এটা হলো স্বল্পপত্র। হ্যাঁ, পুরোটাই স্বল্পপত্র, মানে লালের আশপাশে। হ্যাঁ হ্যাঁ, যেটা আমরা কি হ্যাঁ, সেটাই হলো। যে এটা পাতা না, আমরা তো অবশ্য এই রূপান্তরিত কাণ্ড সহকারে ফুটে ফেলা হয়। অনেক সময় দেখা যায় ওটা মানে শক্ত হওয়ার কারণে অনেক সময় হয়তো অনেকে নেয় না। পেঁয়াজের ভিতরে দেখবা, পেঁয়াজ কখনো কি পেঁয়াজে যে স্যার রসুনে বেশি ভালো বোঝা যায়। হ্যাঁ, রসুনে ভালো বোঝা যায়, এটা ঠিক। হ্যাঁ, রসুনে ভালো বোঝা যায়, পেঁয়াজে বোঝা যায়, তবে একটু শক্ত। এটা পেঁয়াজ তোমরা কখনো কাটছো তো না? কাটি না স্যার, দেখিয়ে নি চোখে। না, তো মিথিলা না হলে আমার বাড়ির কাছে মানুষ, তাই হয়তো
কাটছে, কিন্তু হচ্ছে অনেকে কিন্তু আপনার বাড়ির গাছের সাথে সাপ কি? আমি তো দূরে, আমি কাটি নেই। তুমি কাটছো? হ্যাঁ হ্যাঁ আমি ও, আচ্ছা। না অনেকে আছে যে মানে রান্নাঘরে ঢুকে না, এরকম আছে না? আছে না, অনেকে রান্নাঘরে ঢুকে না, এরকম আছে তো, তাই কি না? এরকম আছে রান্নাঘরে ঢুকে না। অনেকে আছে, বুঝছো? এই আর কি। হ্যাঁ, আচ্ছা যাই হোক, তাহলে অনেক ধন্যবাদ যে রাতে ছেড়ে হলো যে সব ধরনের কাছে শেখা উচিত আসলে। আমাদের অনেক কিছু মা শিখতে দেয়, কষ্ট করে। শিখতে হবে, কারণ হলো যে ছেলেদেরও শিখতে হবে, তাই না? কখন তুমি কোন পরিস্থিতিতে পড়ো ওটা তো বলা মুশকিল, সবাইকে সব কাজ শিখতে হবে। আমি কিন্তু মানে পোলাও কখনো রান্না করিনি, কিন্তু আমি মোটামুটি মানে পোলাও রান্না করিনি আর মাছ রান্না করিনি, তাছাড়া সব ধরনের মাংসই রান্না করছি। মানে আমি সব ধরনের মাংস রান্না করি, খাইতে পছন্দ তাই না? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ দাওয়াত তাহলে একদিন চলে আসবে, কুরবানিদের ছুটিতে চলে আসবে। না স্যার, কালকে। ও হ্যাঁ, আচ্ছা, আমি রান্না কিভাবে করবো? আমি তো এখানে আছি। হ্যাঁ ডিনারে করা যেতে পারে। করবেন সত্যি? হ্যাঁ তবে তোমরা চাইলে আমার ওই যে 7 তলার ছাদে সবাই আসলাম, আমি রান্না করলাম। আরে এসি নিয়ে যাবো সামনে। চলো এসি খুলে নিয়ে যাবো। আমার মতো দায়িত্ব দেন। আচ্ছা তাহলে হচ্ছে আমরা বাল্বের ব্যাপারটা, এটা ধরো গোটা পেঁয়াজের আশপাশে যেটা আমরা নরম অংশটা ওটাকে স্বল্পপত্র বলে। হ্যাঁ, তার মানে যে পাতাটা সফট এটাই হলো স্বল্পপত্র, যে পাতাটা সফট সেটাই হলো স্বল্পপত্র। আর উপরে যেটা তাহলে যেটা আমরা উপরে আর একবারে বাইরে যেটা সেটাও কিন্তু স্বল্পপত্র, তবে ওটা শক্ত, মানে ওটা হলো দুইটা হ্যাঁ দেয়। দুইটা আছে। হ্যাঁ, তো এখন আসলে বাল্বগুলো তো এই ভিতরটা এই যে রূপান্তরিত কাণ্ড, এটা কিন্তু কাণ্ড না, মানে এটা স্বল্পপত্র যেটা আমরা খাই মূলত, যদিও আমরা এটা সহকারেই খাই, তাই না? যেমন তুমি ভালো কথা বললা যে রসুনের সব থেকে ভালো বোঝা যায়, রসুনেরটা ভালো বোঝা যায়, রসুনের রূপান্তরিত কাণ্ড যেটা সেটা কিন্তু খাওয়াই যায় না, এটা শক্তই থাকে। এটা হয়তো অত শক্ত না, ওই জন্য কাটার সময় ঘেঁচা ঘাস কেটে ফেলা হয়, তাই না? এর তাহলে এটাই হলো পেঁয়াজের মূল চেহারা। তাহলে এটা হলো গুচ্ছমূল। তাহলে দেখো মাটির মধ্যে এইটুকু তো ডুবে থাকে, এইটুকু পর্যন্ত মাটির মধ্যেই কিন্তু থাকে, তাই না? থাকে না? তাহলে এখানে রূপান্তরিত কাণ্ড, এই কাণ্ডটা মাটির নিচে চলে আসছে, তাই না? এই তাহলে এটা হলো বাল্বের উদাহরণের ক্ষেত্রে পেঁয়াজ রসুন। এই থানকুনি দিয়েও হলো ওষুধ তৈরি করা হয়, থানকুনি পাতাতে ওষুধ তৈরি করা হয়। ছোট ছোট পাতা। হ্যাঁ রানার, যেগুলো মাটির উপরে শুয়ে থাকে, মানে অর্থাৎ হলো মাটির উপরে শুয়ে থাকে, মানে কি নরম হওয়ার কারণে উঁচা হয়ে দাঁড়ায় থাকতে পারে না, লতানো ধরনের, এটা মাটির উপরে থাকে। এই উদাহরণ শেষ। এবার দেখো পাতাতে আসি। পাতা দেখো পিটিউল বা পত্রবিন্ত, মানে অনেক পাতাতে বোটা থাকে, তাই না? আবার অনেকগুলোতে বোটা থাকে না আর কি, সেটা বলছি। এখানে কোনো কোশ্চেন নাই, আসো না। এটা ল্যামিনা বা পত্রফলক মানে পাতার বাইরে যে এরিয়া সেটাই হলো পত্রফলক। ও ওই যে এই পৃষ্ঠাটা থেকে কোশ্চেন হয় না অবশ্য। হ্যাঁ পিটিউল বা এইগুলা আর কি, হ্যাঁ পাতা থেকে কোশ্চেন হয় না, আমরা তো পড়ে রাখবো। তাহলে পত্রফলক হলো পাতার বাইরের দিকে যে এরিয়া, এটাই হলো পত্রফলক। উপপত্র, অনেক সময় পাতা দেখো পাতার গোড়াতে, যেমন হলো জবার যে পাতা আছে না, জবার পাতাতে দেখবা বড় পাতার গোড়াতে এরকম ছোট ছোট পাতা থাকে, এরকম ছোট ছোট পাতা থাকে। এটা হলো গোড়া থাকে। হ্যাঁ বড় পাতার গোড়াতে থাকে। হ্যাঁ এটা হলো উপপত্র বলা হয়। দেখনি? ও জবা ফুলের যে পাতা, জবা, হ্যাঁ ওখানে থাকে জবা ফুলের পাতার গোড়াতে এরকম ছোট ছোট। তাহলে এই ছোট ছোট পাতা যদি থাকে, বড় পাতার গোড়াতে যদি ছোট ছোট পাতা থাকে, তাহলে উপপত্র। হ্যাঁ আমাদের আসলে ইয়ে হয়ে গেছে, মানে এই ডিজিটাল যুগে, মানে তোমার অনলাইনে দেখো। হ্যাঁ সব অনলাইনে, মানে তোমার হচ্ছে যে দেখার দরকার হচ্ছে মোবাইলে ছাড়তে দেখে নিচ্ছে, কিন্তু একবারে হাতে ধরে দেখা, ওটার মধ্যে যে মজা, তুমি ওই কৃত্রিম দেখে ওটার মধ্যে মজা নাই। হাত দিয়ে নাড়ে চাড়ে দেখছো, ওটা একটা আলাদা, তাই না? এরপর থেকে পড়ানোর সময় নিয়ে আসবেন সব। সব নিয়ে আসবেন না? হ্যাঁ, খুঁজে পাওয়াই তো মুশকিল, সমস্যা তো এটাই। আচ্ছা এবার দেখো যে মুক্তবাসী উপপত্র,
তাহলে মুক্তবাসীয় কেন? এটা দুই পাশে থাকে, কেউ কারোর সাথে লেগে না, এটা হলো মুক্তবাসীয়। এরপর দেখো সরল পাতা, একটা পাতা, এটা হলো সরল পাতা। তারপর যৌগিক পাতা তো জানোই, একটা পাতার মধ্যে অনেক পাতা, একটা মধ্যশিরা থাকবে, তার আশপাশে অনেক পাতা থাকবে, তাই না? যেমন তেঁতুল পাতা, সাজনার পাতা, এগুলো সব হলো যৌগিক পাতা, তাই না? এই আচ্ছা, তারপরেও এখানে যেহেতু উদাহরণ আছে, উদাহরণ একটু মনে রাখা ভালো। গোলাপ, নিম, লজ্জাবতী, এগুলো হচ্ছে যৌগিক পাতার মধ্যে পড়ে। এখন অচূর পক্ষল যৌগিক পাতা, এটা উদাহরণ পড়ে রাখবা। অচূর পক্ষল, অচূর মানে এটা ধরো একটা পাতা, অচূর কেন? চূড়াতে কেউ নাই, চূড়াতে কেউ নাই, হ্যাঁ, তখন এর নাম হলো অচূর। চূড়াতে কোনো পাতা নাই, চূড়াতে কোনো পাতা নাই। সচূর পক্ষল, যদি চূড়াতে পাতা থাকে, ধরো এরকম এরকম পাতা, এখন চূড়াতে এসে একটা পাতা, চূড়াতে এসে একটা পাতা, তাহলে এটা হলো সচূর, মানে চূড়াতে একটা পাতা আছে, এটা হলো সচূর। র্যাকিশ মানে মধ্যশিরা, র্যাকিশ মানে এইটা, এটা মধ্যশিরা, মধ্যশিরাকে র্যাকিশ বলে। তাহলে এটার চূড়াতে আছে পাতা নাই, তাহলে অচূর। এটার চূড়াতে পাতা আছে, তাহলে সচূর। এই এটাই হলো সচূর আর অচূরের ব্যাপার, হ্যাঁ, উদাহরণ করে রাখবো। এখন দেখো দ্বিপক্ষল পাতা, যদি একটা পাতা এইভাবে করে হলো, এখান থেকে একটা শাখা, এখান থেকে একটা শাখা বের হলো, এখানে পাতা আছে, পাতা আছে, পাতা আছে, পাতা মনে করো আছে, এদিকেও পাতা আছে, এদিকেও পাতা আছে, তাহলে এটা হলো দ্বিপক্ষল। আর যদি আবার এইটা দেখা যাচ্ছে এরকম তো হয়েছে, হওয়ার পরে আবার এখানে আবার নতুন আরেকটা শাখা হয়ে গেছে, যেমন সাজনা পাতাতে হয়, তাহলে তিনটা শাখা, তাই না? এখানে একটা, দুই, ত্রিপক্ষল, এটা হলো ত্রিপক্ষল। এই উদাহরণ করবা, হ্যাঁ। আচ্ছা, এবার আমরা চলে আসি ফলকের আকৃতি। ফলকের আকৃতি অনুযায়ী যেমন হলো পত্র ফলকের ভিনেশন, ওই যে ভেন মানে শিরা, তাই না? সেখান থেকে শিরা বিন্যাস। তো দেখো প্রথমে বলা হচ্ছে যে শিরা বিন্যাস দুই ধরনের হয়, রেটিকুলেট। আচ্ছা, রেটি মানে কি? জালিকাকার না? রেটি মানে জালিকাকার, মনে আছে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ওই যে রেটি, রেটি মানে জালিকাকার, তাই না? তাহলে কুলাম বলতে ছোট বুঝায়, তাই না? ছোট ছোট যে ইয়াগুলা, শাখা প্রশাখা, সেটা। তাহলে রেটিকুলেট ভিনেশন অর্থাৎ জালিকাকার শিরাবিন্যাস। মনে রাখতে হবে উদাহরণ যে জালিকাকার শিরাবিন্যাস দ্বিবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য। তবে অন্য বইয়ে একটা ব্যতিক্রম আছে, সেটা একটু লিখে রাখতে হবে। এই বইয়ে ব্যতিক্রম হলো একবীজপত্রী কচু আর কুমারিকাতে, একবীজপত্রী কচু আর কুমারিকাতে, এটা ব্যতিক্রম। হ্যাঁ, তেল তেল বানায়, ওটা দিয়ে, ওটা তেল বানায়, শিকড় দিয়ে থাকে। এই কুমারিকা হেয়ার অয়েল, তো ওটাই তো বানাইতেছে। ওটা কি বীজ হয় নাকি গাছটা? একটু ওটা তো কিউরিয়াস, দেখলে তো হয় যে সারা দিকে দেখেছি, এটা কথা বলতে হয়। হ্যাঁ, হ্যাঁ, কচু ও কুমারিকা, কুমারিকা। আমি তো আজকে ভাষা না যে কুমারিকা বলে গাছ আছে, আমি তো বললাম এমনিতে না, এমনিতে বললাম না, ওটা মানে ওই যে ওর বিয়ে টিয়া হয়নি, তাই কুমারিকা, কুমারিকা, তাই না? তাহলে হচ্ছে এটা হলো ব্যতিক্রম, এটা একটু লিখে রাখো বইয়ে, ব্যতিক্রম, এটা হলো ব্যতিক্রম। তাহলে প্রথমে উদাহরণ কি ছিল? দ্বিবীজপত্রী ছিল না? উদাহরণ তো কিসের উদাহরণ দিলেন? এই যে জালিকাকার শিরাবিন্যাস, জালিকাকার শিরাবিন্যাসের উদাহরণ, এটা হলো ব্যতিক্রম। এটা ব্যতিক্রম না, যেহেতু বললাম দ্বিবীজপত্রী, কিন্তু এখানে একবীজপত্রী আসছে না, তাহলে এটা ব্যতিক্রম হয়ে গেল। উদাহরণ তো দ্বিবীজপত্রী সব হবে, কিন্তু একটা ব্যতিক্রম, সেটা হলো সুলতান চাপা। হ্যাঁ, সুলতান চাপা। আরেকটা এটা হচ্ছে ইয়াতে, অর্থাৎ হলো প্যারালেল বা সমান্তরাল। সমান্তরাল মানে তো বুঝো, তাই না? একবীজপত্রী উদ্ভিদের পাতাগুলা সমান্তরাল হয়, মানে পাতার শিরাবিন্যাসগুলো সমান্তরাল হয়। মানে ধরো যে এটা ধরো একটা পাতা, তো এইভাবে করে সমান্তরাল ভাবে শিরাগুলো যায়, এদের সমান্তরাল ভাবে যায়। তাহলে সমান্তরাল ভাবে আছে, রেল লাইনের মতো সমান্তরাল, মনে করো রেল লাইনের মতো সমান্তরাল, তাহলে এরকম সমান্তরাল। আর আগেরটা কি ছিল? জালিকাকার, মানে এরকম জাল জাল, তাই না? আগেরটা কাঁঠালের পাতা দ্বিবীজপত্রী, যেহেতু সেটা জালিকাকার হবে। তুমি ধানের পাতা উপরে সূর্যের আলোতে ধরবা, দেখতে পাবা। তারপরে নারিকেলের পাতা, তেঁতুলের পাতা দ্বিবীজপত্রী, জালিকাকার হবে। তেঁতুলের পাতা দ্বিবীজপত্রী। আচ্ছা, বাহ্যিক ভাবে দ্বিবীজপত্রী উদ্ভিদ আর একবীজপত্রী উদ্ভিদ চেনার সহজ উপায় হলো বাহ্যিক ভাবে। যে সমস্ত গাছের, হ্যাঁ, ডালপালা যদি থাকে তাহলে দ্বিবীজপত্রী, ডালপালা না থাকলে একবীজপত্রী।
বাহ্যিকভাবে চেনার উপায়। ডালপালা আছে কিনা দেখতে হবে, ডালপালা নাই দেখতে হবে। ডালপালা আছে দ্বিবীজপত্রী, ডালপাতা নাই একবীজপত্রী, এটা হলো সহজ। তারপরে তুমি পাতা দেখবা, তখন দেখবা যে মিলে যাবে। দ্বিবীজপত্রী হলে জালিকাকার, আর যদি একবীজপত্রী হয় সমান্তরাল হবে। রেল লাইনের মতো সমান্তরাল আর কিছু আছে, তাই না? রেল লাইন খুব সমান্তরাল হয়। রেল লাইন যেদিকে বাঁক নেবে, যদি একটু বাঁক এদিক সেদিক হয়, ট্রেন থাকবে, ট্রেন অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, তাই না? আমাদের দেশে ট্রেন আসতে চলে, অবশ্যই অ্যাক্সিডেন্ট হলেও মানুষ মারা যায় না। যেসব দেশে ট্রেন 500 কিলোমিটার ঘন্টায় 500 কিলোমিটার বেগে চলে না, ওইসব ট্রেন অ্যাক্সিডেন্ট হলে নাকি কেউই বাঁচে না। প্রায় 500 আছে। বাংলাদেশে নাকি এরকম একটা ডক্টর ইউনিভার্সিটি হয়েছে, এটা নাকি করবে বাংলাদেশে এরকম গতি সম্পন্ন। তখন তো ভালোই হবে। তখন মনে করো যে যোগাযোগ ব্যবস্থা এত ভালো, তুমি মনে করো যে ঢাকায় পড়াশোনা করছো, তোমার ঢাকায় আর যাওয়া লাগবে না। ধরো ঢাকা মেডিকেলে তুমি পড়ছো, ঢাকায় আর যাওয়া লাগবে না, মানে তুমি 20 মিনিটে তো চলে যাচ্ছ ঢাকায়। ওই ট্রেনে আপনার বলতে এখান থেকে পড়বে, ওটা প্রথমে ঢাকায় পড়বে, ঢাকার মধ্যে মেট্রো রেল তো এই সাইডে আসে নাই, তো আপনার রুটে কি হবে? প্রথমে করবে না, ঢাকা এইসব করবে প্রথমে। তোমার বড় হতে হতে আমরা মরে যাওয়ার পরে এই সাইডে করবে, আমরা বড় এত দেরিতে করবে। এখন বাংলাদেশ ধরো ধনী দেশ হয়ে গেল, এত সহজে না। ধরো মাটির তলে মনে করো প্রচুর সোনা হীরা পাওয়া যাচ্ছে, সবই আছে আমাদের, ইউজ করতে জানি না আমরা। এগুলো যে রিসোর্স গুলো আছে, তোলার যে ব্যবস্থা সেটা বাংলাদেশে নাই, ওগুলো বাইরে থেকে নিয়ে আসতে হয়। আমরা কোটিপতি এক হয়ে যায়, বসে থাকা কোটিপতি। আচ্ছা, তাহলে হলো এটা বোঝা গেল আশা করি, তাই না? আচ্ছা, এটার উদাহরণ কি? যেমন এটা বললাম সমান্তরালতা একবীজপত্রী হয়, কিন্তু উদাহরণ হলো ব্যতিক্রম আছে। যেমন দ্বিবীজপত্রী সুলতান চাপা, ব্যতিক্রম চাপা, ব্যতিক্রম হলো দ্বিবীজপত্রী সুলতান চাপা। দ্বিবীজপত্রী সুলতান চাপা, সুলতান চাপা। হ্যাঁ, তাহলে এবার আমরা চলে আসি পুষ্পবিন্যাস বা পুষ্পমঞ্জুরি। তো পুষ্পমঞ্জুরি আসলে জিনিসটা কি? যে একটা উদ্ভিদ কাণ্ডে সাজানো ফুলের যে গুচ্ছ, যেমন হলো ঠিক আছে, তাহলে যেমন হলো যে আমরা ধরো রজনীগন্ধা বলো বা সরিষা বলো, ওইটা একটা কাণ্ডের সাথে অনেক ফুল থাকে, এটাকে বলে পুষ্পমঞ্জুরি। মানে আমরা মঞ্জুরি মানে গুচ্ছ, মঞ্জুরি মানে কি? গুচ্ছ, কোনো একটা কাণ্ডের শাখায় অনেক ফুল, এটাই হলো পুষ্পমঞ্জুরি। তাহলে এই পুষ্পমঞ্জুরি দুই ধরনের হয়, একটাকে বলা হচ্ছে রেসিমোস আর একটা হলো সাইমোস। রেসিমোস মানে হলো অনিয়ত পুষ্পবিন্যাস। অনিয়ত বলতে কি বোঝায়? অনিয়ত বলতে বোঝায় এরকম যে নিয়ত করেনি। নিয়ত করেনি মানে কি? যে ফুল নিচের দিক থেকে হয়ে যাচ্ছে, হতেই আছে, তুমি দেখে বুঝতে পারবে না কত দূর পর্যন্ত ঠিকবে, এই জন্য এটার নাম অনিয়ত। কিন্তু যেগুলা সরল না, যেমন রজনীগন্ধা সরিষা এগুলো আছে আমাদের লম্বা হল। হ্যাঁ হ্যাঁ, আমাদের লম্বা হল। এখন সরল ফুলের ক্ষেত্রে যেটা হয়, একটা ফুল হয়ে গেছে মানে আমরা তো ধরেই নিই, নিয়ত করে ফেলছে আর ফুল হবে না। আগায় একটা ফুল হয়েছে, নিচ দিক থেকে আর ফুল হবে না, তাহলে এটা হলো নিয়ত করে ফেলেছে যে আর ফুল আমি করব না। যেমন হচ্ছে অনেক বাচ্চাদের নাম কিন্তু দেখবা যে ইতি থাকে, হ্যাঁ, সমাপ্তি থাকে না? দেখবা লক্ষ্য করে ও হলো লাস্ট সন্তান, এবং ওই টার্গেটই নামটা ওরকম রাখছে, যাতে ওর দিকে তাকালেই মনে হয়ে যায় যে এটাই আমার লাস্ট, এরপরে আর কাউকে নিব না আর কি। হ্যাঁ, এরকম। তো ওই জন্য দেখবো অনেকের নাম থাকবে যার নাম দেখবা যে ইতি বা সমাপ্তি, বুঝেই দেবে সে শেষ সন্তান। কারণ হচ্ছে আমাদের এলাকাতে আছে ওরকম, আমি দেখেছি আর কি। হ্যাঁ, যে সেটা হলো ওটার শেষ সন্তান, মানে আব্বা আম্মারা সিদ্ধান্ত নিয়েছে এটা কেন নাম রাখছি ইতি বা সমাপ্তি, এরপরে আর কোনো, বুঝতে পারছো? এইভাবে নামটা রাখে। এখন কেউ যদি ওটা না জানে রাখে, সেটা হতে পারে, ওটা না জানার কারণে রাখছে, কিন্তু আসলে এই কারণে রাখে। তাহলে এটা হলো ঠিক একক ফুল যেগুলো হয় সেগুলো হলো
নিয়ত মানে নিয়ত করেছে, আর ফুল হওয়াবো না, এটাই হলো নিয়ত। বুঝা গেল কি? আচ্ছা, তাহলে এখন একটু উদাহরণগুলো দেখি। যেমন হলো যে রেসিম, রেসিমের সরল বাংলা অর্থ কি? ল্যাটিন শব্দ রেসিমাস মানে হলো আঙ্গুরের গুচ্ছ। দেখো রজনীগন্ধার ফুলটা আঙ্গুরের মতো গুচ্ছ হয়ে থাকে, তো রেসিমের বাংলা অর্থ হলো আঙ্গুরের গুচ্ছ। ল্যাটিন শব্দ এটা, আঙ্গুরের গুচ্ছ। ওরকম কিছুটা, ওই কারণে আর কি, হ্যাঁ এরকম নামটা হয়েছে। আচ্ছা, তাহলে এখানে উদাহরণ হলো অন্য বইয়ে একটু আছে, অন্য বইয়ে আছে, সেটা একটু লেখো। যে রেসিমের উদাহরণ সরিষা আছে, আবার মূলাও আছে, মূলার ফুলেও এরকম। হ্যাঁ একই রকম, হ্যাঁ। তবে রেসিমটা কেমন হয়? বিন্দুযুক্ত পুষ্প, মানে বোটা। যেমন হলো আমরা যে তোমার হচ্ছে এই মূলা বা এই সরিষার কথা বলা হচ্ছে, বিন্দু আছে, বিন্দু মানে বোটা, বোটা যুক্ত ফুল। এই আরেকটা দেখো স্পাইক, এইটার আবার বিন্দু থাকবে না, অবিন্দুক। স্পাইক হলো, স্পাইকের সরল বাংলা অর্থ আসলে কাটা, কাটার মতো আর কি, এই কারণে এরকম নাম দিয়েছে। এটা হলো রজনীগন্ধা। রজনীগন্ধার আমরা যেটা ছোট ছোট ফুল দেখি, ওটা কিন্তু বোটা না, ওটা দলেরই অংশ, ওটা কিন্তু দলের অংশ, ওই কারণে তো সবুজ না, ওই কারণে সবুজ না, সাদাই থাকে, বুঝছো? যদি ওটা দল হতো তাহলে তো অন্য কালার হতো, তাই না? তো এটা হলো অবিন্তক। এরপরে স্পাইকলেট, স্পাইকলেট নাম কেন হলো? তোমরা নাম শুনেছো না, লিফলেট? তার মানে কোন পোস্টারের ছোট অবস্থা, ছোট আকৃতির অবস্থা, এটাকে আমরা বলি লিফলেট। তাহলে স্পাইকলেট মানে কি? ছোট আকৃতির স্পাইক। স্পাইকলেট মানে ছোট আকৃতির স্পাইক, ঠিক আছে? হ্যাঁ, স্পাইকের মতো তবে ছোট আকৃতি, স্পাইকের মতো তবে ছোট আকৃতি, ছোট আকৃতির। যেমন ধানের ফুলে এটা দেখা যায়। উদাহরণ হলো ধান, গম, ধান, গম, যে কোনো ঘাস ইত্যাদি জাতীয় উদ্ভিদ। তবে এটা একটু বুঝার আছে স্পাইকলেট ফুলের ব্যাপারটা। স্পাইকলেট ফুল, স্পাইকলেট ফুলটার এটা একটু বিস্তারিত আছে। পৃষ্ঠা নম্বর হলো 254 পৃষ্ঠা। দেখো একটা ছবি দেওয়া আছে স্পাইকলেট ফুলের ডায়াগ্রামেটিক চিত্র। এই যে পাইছো? হ্যাঁ, কত পৃষ্ঠা বলো তো তোমার বই? পৃষ্ঠা হ্যাঁ 54, 254 পৃষ্ঠা। দেখো স্পাইকলেট ফুলের একটা ছবি দেওয়া আছে না? আচ্ছা, তাহলে এটা বুঝলে ওটা এমনি বুঝে ফেলবা। ও আচ্ছা, নিচে এখানে কাটা থাকে। হ্যাঁ হ্যাঁ, কাটার মতো, ওই কারণে। আচ্ছা, এখন দেখো তো সাধারণত আমরা জানি যে যেখানে ফুল হয় অনেক সময়, যেমন আমের যে মুকুল হয়, হ্যাঁ, তো আমের মুকুল হওয়ার আগে দেখবা ছোট ছোট পাতার মতো একটু গঠন হয়। দেখেছো কি তোমরা কখনো? হ্যাঁ, মানে দেখবা আমের যে যেখানে যেখানে মুকুল হবে না, ওটা দেখেই বোঝা যায় মুকুল হওয়ার আগে ওখানে ছোট ছোট কচি কচি পাতা হয়। দেখেছো কিন্তু মনে নাই, তাই দেখো নি? তো এই দেখেছো, অবশ্যই দেখেছো। হ্যাঁ, এখন তো আম হয়ে গেছে, এখন আর পাবা না, একদম শুরুতে। হ্যাঁ হ্যাঁ, ছোট ছোট পাতা, ওই পাতাগুলোকে কিন্তু বলা হয় মঞ্জুরি পত্র। ওই পাতাকে কি বলা হয়? মঞ্জুরি পত্র। হ্যাঁ হ্যাঁ, মুকুল, মুকুলের গোড়াতে ছোট ছোট পাতার মতো যেটা হয়, মুকুল হয় না, যেই জায়গায় মুকুল হবে তার গোড়াতে ছোট ছোট পাতা হয়, ছোট ছোট আমের পাতায়, কিন্তু কুচি 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 কুচি। দেখো নি? আচ্ছা আচ্ছা, দেখেছো আসলে মনে নাই, তাই কে কে দেখো নি? আয়শা দেখছো? দেখিনি। দেখো আল্লাহ, অদ্ভুত তো, আমি কি কখনো গ্রামে ছিলাম, এখন গাছ কি আমের গাছ দেখো না? আমের গাছ দেখছি, আম গাছের সামনে ওখানে পাতাগুলো যে যে আমের, যে যে বলছে যে আমের গাছই দেখিনি, তাকে চিনে পাঠাইতে হবে। চিনে নাকি আম নাই, আম বাংলাদেশ থেকে রপ্তানি হবে। ছোট পাতা। হ্যাঁ, ছোট 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 পাতা। আচ্ছা, তাহলে ওই ছোট ছোট যে পাতাগুলা হয়, তো ওইটাকে আমরা মঞ্জুরি পত্র বলি। ওটাকে আমরা কি বলি? মঞ্জুরি পত্র। হ্যাঁ, মঞ্জুরি বলতে ফুল সমূহের নিচে পাতা, এটাই মঞ্জুরি পত্র। ফুল সমূহ উপরে হয়েছে, তার নিচে ছোট ছোট পাতা, এটাকে বলে মঞ্জুরি পত্র। এখন ওই মঞ্জুরি পত্র যদি তোমার হচ্ছে শুষ্ক ধরনের হয়, মঞ্জুরি পত্রটা যদি রসালো না হয়ে শুষ্ক হয়, তখন ওটাকে আমরা বলি যে গুল্ম, গ্লুম, গ্লুম, গুল্ম না, গ্লুম। আচ্ছা, গ্লুম। তখন এর নাম হয় গ্লুম। তার মানে এটা এক ধরনের মঞ্জুরি পত্র, তবে এটা হচ্ছে গ্লুমের বাংলা কি স্যার এখানে? হ্যাঁ বলো, কিসের বাংলা? গ্লুমের বাংলা কি এখানে? মূলের গ্লুম, গ্লুম মানে মঞ্জুরি পত্র, এই বাংলাটা মঞ্জুরি পত্র, তবে শুষ্ক মঞ্জুরি পত্র, তবে শুষ্ক মঞ্জুরি পত্র, শুষ্ক মঞ্জুরি পত্র। হ্যাঁ, ঠিক আছে।
ইংরেজিতে যদিও এটাকে ব্রাক্ট বলা হয়, ইংরেজিতে এটাকে বলা হয় ব্রাক্ট। হ্যাঁ BR80। হ্যাঁ BR80। তো এখন দেখো এই যে মঞ্জুরিপত্র যেটা আমরা পাচ্ছি, এখন দেখো এদের আছে, ধানে আছে, তাহলে এখন বলছে সাধারণত যেখানে মঞ্জুরিপত্র হয় তার ওখান থেকে ফুল হয়, যেখানে মঞ্জুরিপত্র হয়েছে ধরে নিতে হবে ওখানে ফুল হবে, কিন্তু ধানের ক্ষেত্রে তা হয়নি। দেখো প্রথমে একটা মঞ্জুরিপত্র হয়েছে শুষ্ক ধরনের ছোট ছোট পাতার মতো, ওখানে ফুল হয়নি, তাই লিখছে শূন্য গ্লুম। ধানে কোথায় কোনটা হবে? ওই যে দেখতে পাচ্ছ লেখা আছে, এই যে গ্লুম, গ্লুম মানে তো মঞ্জুরিপত্র। ধানের ক্ষেত্রে কি হলো, তাহলে লেখা কি আছে, গ্লুম 1 পাইছো, গ্লুম 1, ছবির দিকে তাকাও সবাই, গ্লুম 1 পাইছো। তাহলে এটা শূন্য গ্লুম কেন, এখানে কি ফুল হয়েছে, হয়নি। আবার দেখা যাচ্ছে আরেকটা গ্লুম মঞ্জুরিপত্র, সেখানেও ফুল হয়নি, তাই লিখছে শূন্য গ্লুম 2। এইবার কিন্তু ফুল হওয়া শুরু, তাই এর নাম হলো পুষ্পগ্লুম। তাই এর নাম কি, পুষ্পগ্লুম। এর আরো কিছু বাংলা করা হয়েছে, যেমন লেমা, লেমা মানে পাতলা আবরণ বোঝায়, পাতলা আবরণের মতো মঞ্জুরিপত্র। এই দেখো মঞ্জুরিপত্র কিন্তু লিখছে, হ্যাঁ সাথে তো এটা না সাথে না, একটু উপরে হয়। তাহলে এটার নাম কিন্তু আর শূন্য গ্লুম বলছি না, কারণ এখান থেকে ফুল হওয়া শুরু। এখন ফুল যেখানে হবে তার নিচে আরেকটা মঞ্জুরিপত্রের মতো গঠন দেখা যায়, যেটা কিন্তু একটু রসালো হয়, ওটার নাম হলো উপমঞ্জুরিপত্র বা প্যালিয়া, এটা একটু রসালো। তারপরে দেখো আছে কি লোডিকিউল, লোডিকিউলের আরেকটা বাংলা আছে, লোডিকিউল বা পুষ্পকূট, লোডিকিউল বা পুষ্পকূট। এটা ইংরেজি হলো পেরিয়েন্ট, বইয়ে দেয়া আছে দেখে নিও, এটা ইংরেজি হলো পেরিয়েন্ট। তো আসলে পেরিয়েন্ট নামকরণটা হয়েছে কেন, পেরিয়েন্ট, এন্ট মানে পরাগধানী, পেরি মানে চারপাশে, মানে পরাগধানীকে ধরে রাখার যে অবলম্বন সেটাই হলো পেরিয়েন্ট। তো এখন পুষ্পকূট এই জিনিসটা আসলে কি, লোডিকিউল বা পুষ্পকূট, কোনো ফুলে যদি বিতি আর পাপড়ি যে কোনো একটা থাকে, এখন তুমি এটা বুঝতে পারছো না এটা কি বিতি বলবো নাকি পাপড়ি বলবো, এরকম যখন অবস্থা তখন এর একটা আলাদা নামকরণ করেছে, সেটাই হলো পুষ্পকূট বা পেরিয়েন্ট। বিতিও বলা যাচ্ছে না, এটা বিতি বলবো না পাপড়ি বলবো, মানে দুইটার যে কোনো একটা আছে, এটাকে বিতিও বলা যায় না পাপড়িও বলা যায় না, এরকম যখন অবস্থা, কিছুটা যে আমরা যেমন হিজড়া বলি, ছেলেও বলা যায় না মেয়েও বলা যায় না, আলাদা একটা নাম এরকম আর কি। হ্যাঁ তখন এর নাম দিয়েছে জিনিসটা আলাদা কি। ও বিতি তো আমরা জানি যে বিতি হলে সবুজ বর্ণের হবে, তাই না, আর যদি পাপড়ি হয় তাহলে বর্ণিল হবে, মানে রংযুক্ত হবে, তাই না। নিচের অংশ। হ্যাঁ তো এখন দুইটা মানে এটাকে বিতি না পাপড়ি বলবো বোঝা যাচ্ছে না। হ্যাঁ বিতির সাথেও মিলছে পাপড়ির সাথেও মিলছে, তখন একটাই অংশ আছে, তখন পেঁয়াজ রসুনের ফুলেও এরকম আছে কিন্তু, হ্যাঁ পেরিয়েন্ট আছে, পুষ্পকূট আছে, তখন এদেরকে আমরা আলাদা নাম দিয়েছি পুষ্পকূট। বিতিও বলা যাচ্ছে না পাপড়িও বলা যাচ্ছে না, এটাও বইয়ে লেখা আছে। পুষ্পকূট কি, বিতি এবং পাপড়ি আলাদা করা না গেলে তাকে বলা হয় পুষ্পকূট, এটা লেখা আছে, হ্যাঁ বইয়ের মধ্যে পাবা। তাহলে এটা হলো পুষ্পকূট এর কি লোডিকিউল। তারপরে তো পুংকেশর, স্ত্রীকেশর, এগুলো তো চিনোই, এটাই কিন্তু, তবে এগুলা হলো স্পাইকলেট, এটা কিন্তু ক্ষয়ের জন্য আসছিল সংজ্ঞা আকারে, আবার আগের জায়গায় ফিরে আসো, এটা আসলে সিলেট বোর্ড, আচ্ছা এইটুকু পর্যন্তই, সিলেট বোর্ড ক্ষয়ের জন্য আসছিল, স্পাইকলেট ফুল কাকে বলে এটা, তখন এটা লিখতে হবে গোটাটা, ছোট প্রকৃতির সংক্ষিপ্ত স্পাইক। হ্যাঁ এটা তখন সম্পূর্ণ লিখতে হবে, ঠিক আছে। এই স্পাইকলেট, এটা হচ্ছে স্পাইকলেট ফুল ক্ষয়ের জন্য আসছিল, মানে এটা পুরোটাই পুরাটাই লিখতে হবে, হ্যাঁ। আচ্ছা এবার ক্যাপিচুলামটা শেষ করে ফেলি, তারপরে আমরা নিয়ত ওখানে থেকে তখন পরে শুরু করা যাবে। ক্যাপিচুলাম বা শিরমঞ্জুরি, হ্যাঁ ক্যাপ মানে তো আসলে শির, তাই না, এই আর কি। তো এখন মাথার উপরে মঞ্জুরি, এটাই আর কি শিরমঞ্জুরি। তো এটা কেমন, যেমন ধরো রজনীগন্ধা ফুল, এই ফুলটা তো লম্বা, হ্যাঁ, বা সরিষা ফুল লম্বা, তুমি যদি ফুলটাকে এরকম খাটো করো, মানে এরকম করে চাপ দাও তাহলে কি হবে, আগার যে ফুলগুলো আছে সেটা একবারে কেন্দ্রবিন্দুতে চলে আসবে, এটা ধরো রুটির মতো হয়ে গেছে, তাহলে আগায় যে ফুলগুলো ছিল সেটা কিন্তু কেন্দ্রবিন্দুতে চলে আসবে, আর যারা নিচে ছিল তারা কিন্তু পার্শ্ব দিকে চলে আসবে। তো ক্যাপিচুলাম ফুলটা ঠিক এরকম, যে এদের সব থেকে ছোট ছোট ফুলগুলা পুষ্পিকাগুলা কেন্দ্রবিন্দুতে থাকে, আর বড় বড় ফুলগুলা বাইরের দিকে থাকে। ব্যাপারটা এরকম যেন, যে লম্বা জিনিসকে যখন খাটো করা হয়েছে তখন আগার ফুলগুলা কেন্দ্রবিন্দুতে চলে আসছে চওড়া হয়ে, আর পার্শ্ব দিকে নিচের ফুলগুলা পার্শ্ব দিকে থেকে গেছে, এরকম ধরনের ফুলই হলো ক্যাপিচুলাম, এরকম ধরনের ফুলই হলো ক্যাপিচুলাম, কারণ নরমালি এরকম করে থাকে না। না ওরকম থাকে না।
তাহলে এই উদাহরণগুলো পড়তে হবে শুধু। এখানকার উদাহরণ গাদা সূর্যমুখী, গাদা সূর্যমুখী। ঠিক আছে। আর নিয়তের এখান থেকে, নিয়তটা তো খুব সোজা, এটাও শেষ করি, 1 মিনিট লাগবে। নিয়তটা খুবই সোজা থাকবে। আচ্ছা ঠিক আছে, থাকবে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তাহলে এই শেষ করলাম।